ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2022 সালে যে এসএসসি এসএসটি লেভেলে অর্থাৎ পিজি লেভেলে যে পরীক্ষা হবে এ নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই আশাবাদী। বিগত দিনের ভিডিওগুলোতে ইতিহাস বিষয়ের ওপর এসএসসি পিজি লেভেলের ইতিহাস বিষয়ের ওপর প্রচুর 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আপলোড করেছি আমার চ্যানেলে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। গতকাল আগের দিন আমি মধ্যযুগের সুলতানি শাসনের ওপর প্রথম অংশটুকু দিয়েছিলাম। আজকে আমরা সেই টপিকের ওপরই পরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, জালালউদ্দিন ফিরোজ খলজি কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন? দেখেন উত্তর, 1290 থেকে 96 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, সিদ্ধিমৌলার ষড়যন্ত্র সম্পর্কে লেখো। উত্তর, জনৈক সিদ্ধিমৌলা খলজি সুলতান জালালউদ্দিন বিরোধী এক ষড়যন্ত্র করেন। খবর পেয়ে জালাল তাকে হাতির পায়ের নিচে ফেলে হত্যা করেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন কি উপাধি ধারণ করেন তার রাজত্বকাল উল্লেখ করো। দেখেন উত্তর, আলাউদ্দিন সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেন 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আলাউদ্দিনের উত্তর ভারত জয়ের উদ্দেশ্য কী ছিল? দেখেন উত্তর, তার 1 নম্বর, তার সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। 2, উত্তর ভারতের রাজপুতদের ক্ষমতা ব্যর্থ করা। 3, গুজরাট ও মালবের বন্দরগুলি দখল করে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য স্থাপন করা। সুতরাং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে তিনি উত্তর ভারতে অভিযান প্রেরণ করেন। পরের প্রশ্ন দেখে নিই, আলাউদ্দিন উত্তর ভারতের কোন কোন রাজ্য জয় করেন? উত্তর, গুজরাট, রণথম্বর, মেবার, মালব, উজ্জয়িনী, মায়ানমার প্রভৃতি রাজ্য জয় করেন। 1257 খ্রিস্টাব্দে প্রথম গুজরাট জয় করে রানী কমলা দেবীকে বন্দী করেন। এই সময়ই মালিক কাফুর নামে একজন দাসকে বন্দী করে দিল্লিতে আনা হয়। ইনি পরবর্তীকালে আলাউদ্দিনের প্রধান সেনাপতি পদে উন্নীত হয়, যাকে তোমরা দেখেছ পদ্মাবতী মুভিতে। পরের প্রশ্ন দেখে নিই, আলাউদ্দিন দক্ষিণ ভারতের কোন কোন রাজ্য জয় করেন? দেখে নিই উত্তর, দক্ষিণ ভারতের দেবগিরি রাজ্যের যাদব বংশীয় রাজা রামচন্দ্র 1306 থেকে 1307 খ্রিস্টাব্দে, বরঙ্গলের কাকতীয় বংশীয় রাজা প্রতাপরুদ্র 1308 থেকে 10 খ্রিস্টাব্দে, দ্বার সমুদ্রে হোয়সল বংশীয় রাজা তৃতীয় বীরবল্লাল 1310 খ্রিস্টাব্দে এবং পান্তরাজ্য 1311 খ্রিস্টাব্দে জয় করেন। দেবগিরি, তেলেঙ্গানা বা বরঙ্গল, দ্বারসমুদ্র ও পাণ্ড্য রাজ্য, বীরপাণ্ড আর সন্দরপাণ্ড, এই সমস্ত রাজ্যগুলোও কিন্তু তিনি জয় করেছিলেন। পরের প্রশ্ন দেখে নিই, আলাউদ্দিনের দাক্ষিণাত্য জয়ের গুরুত্ব আলোচনা করো। 1 নম্বর গুরুত্ব দেখে নিই, আলাউদ্দিন খলজি প্রথম মুসলমান নরপতি যিনি শুধু দক্ষিণ ভারত পর্যন্ত অভিযান চালিয়েছিলেন আর প্রচুর সম্পদ সংগ্রহ করেছিলেন এবং কূটনীতি ও সাহসিকতার দ্বারা সেখানকার রাজাদের আনুগত্য ও বাৎসরিক করদানের বিনিময়ে তাদের রাজ্য ফেরত দিয়েছিলেন। ফলে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের সংযুক্তির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং দক্ষিণ ভারতেও মুসলিম শাসন শুরু হয়। আসা যাক পরের প্রশ্নে, আলাউদ্দিনের নরপতিত্বের আদর্শ বর্ণনা করো। এখানে উত্তর, বলবনের ন্যায় স্বৈরতান্ত্রিক রাজা, দৈবসত্ত্বে বিশ্বাসী আলাউদ্দিনের ধর্মনিরপেক্ষতা ছিল প্রয়োগভিত্তিক। তার মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছাতন্ত্রের প্রতিষ্ঠা করা এবং সকল শ্রেণীর রোধ করা। তাই রাষ্ট্র ব্যবস্থাকে স্বর্গীয় ব্যবস্থা থেকে স্বতন্ত্র করেন। আসলে তিনি ধর্মনিরপেক্ষ আদর্শমূলক নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু সেগুলির বাস্তব রূপায়ণে আগ্রহী ছিলেন না। এখানেই আকবরের সঙ্গে তার নরপতিত্বের পার্থক্য। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য কী ব্যবস্থা নেন? দেখে নিন উত্তর, তিনি সেনাবাহিনী ও গুপ্তচর বাহিনী পুনর্গঠিত করে সাম্রাজ্যের সর্বত্র নিযুক্ত করেন। 2, সকল প্রকার জায়গির, দেবত্ব ও অন্যান্য জমি বাজেয়াপ্ত করেন। 3, অভিজাতদের মধ্যে মেলামেশা, বৈবাহিক সম্পর্ক, মদ্যপান
নিষিদ্ধ করেন। এই ছিল আলাউদ্দিন খলজির আভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য গৃহীত ব্যবস্থাপনা। চলে আসা যাক পরের প্রশ্ন, সেনাবাহিনীতে দুর্নীতি দমনের জন্য আলাউদ্দিন কী কী ব্যবস্থা নেন? দেখে নিন উত্তর। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, পাঠ প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কী? উত্তর দেখে নিই। আলাউদ্দিন প্রথম সুলতান যিনি নগদ বেতনের বিনিময়ে নিজস্ব স্থায়ী সেনাবাহিনী গঠন করেন সেনাবাহিনীতে দুর্নীতি দমনের জন্য। অশ্বগুলিকে চিহ্নিত করতে দাগ এবং সৈন্য চিহ্নিত করতে হুলিয়া প্রথা প্রবর্তন করেন। বলা বাহুল্য এর দ্বারা তিনি সেনাবাহিনীকে সুশৃঙ্খল ও ভীতিপ্রদ করে তুলেছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন কিভাবে মঙ্গলদের প্রতিহত করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন এক, উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত পুরাতন দুর্গগুলির সংস্কার করেন। দুই, কয়েকটি নতুন দুর্গ নির্মাণ করেন। তিন, গিরিতে রাজধানী স্থাপন করে নিজ অবস্থান করেন। চার, সুদৃঢ় প্রাচীর দ্বারা দিল্লি শহরকে বেষ্টিত করে বিভিন্ন অংশ সৈন্যে নিবিড় স্থাপিত করেন। দীপালপুর অঞ্চলে দুর্গ নির্মাণ করে নিরাপত্তার দায়িত্ব পাঞ্জাবের শাসনকর্তা মালিক গাজীর উপর ন্যস্ত করেন। এই ছিল আলাউদ্দিন মঙ্গলদের প্রতিহত করবার জন্য গৃহীত কতগুলো পদক্ষেপ। পরের প্রশ্ন আসা যাক। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিনের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন উত্তর। তুর্কি শাসকদের মধ্যে আলাউদ্দিনই প্রথম সকল প্রকার জায়গির, দেবত্ব ও অন্যান্য জমি বাজেয়াপ্ত করে খালিসা জমিতে পরিণত করেন। জমি সঠিকভাবে জরিপ করে উৎপন্ন ফসলের অর্ধেক রাজস্ব হিসাবে ধার্য করেন। জিজিয়া, জাকাত, খামস ছাড়াও গৃহকর, চারণ কর, বাণিজ্য কর, পশু কর আদায় করা হতো। খুত, মুকাদ্দম, চৌধুরী প্রমুখ হিন্দু কর্মচারীরা রাজস্ব আদায় করত। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন উত্তর। ভারতবর্ষে সর্বপ্রথম আলাউদ্দিনই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। বিশাল সংখ্যক সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করার জন্য কালোবাজারি ও ঠকবাজি বন্ধ করতে আলাউদ্দিন খলজি জিনিসপত্রের দাম বেঁধে দেন। কিন্তু দুঃখের বিষয় তা সত্ত্বেও কিন্তু তিনি কালোবাজারি বন্ধ করতে পারেননি। দেখে নিন পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের ফল কী হয়েছিল? উত্তর। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের ফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও একথা অস্বীকার করার উপায় নেই যে এই ব্যবস্থা দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল। হিন্দু মুসলমান, বণিক, কৃষক, শ্রমিকরা এই নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার হলেও কেবল সৈন্যবাহিনী নয়, সকল শ্রেণীর নাগরিক সংস্থা মূল্যের জন্য উপকৃত হয়। তাছাড়া অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের সময়ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়। ফেরিস্তা, ঐতিহাসিক ফেরিস্তা ব্যবস্থাকে অদ্বিতীয় বলেছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিনের কৃতিত্ব বর্ণনা করো। দেখে নিন উত্তর। আলাউদ্দিন দিল্লির শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে অন্যতম। তিনি সর্বপ্রথম একটি সর্বভারতীয় সাম্রাজ্য স্থাপনে সক্ষম হন। তুর্কি আমিন ও উলেমাদের প্রভাব খর্ব করেন। গুপ্তচর বাহিনী ও সেনাবাহিনীকে সুগঠিত করে ষড়যন্ত্রকে রক্ষা করেন। ঐতিহাসিক বরণী, এটা কোনো কোনো বইতে বরণীও আছে, কোনো কোনো বইতে বারণীও আছে। ঐতিহাসিক বারণী কবি আমির খসরু তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা তার অন্যতম কীর্তি। পরের প্রশ্ন আসা যাক। মালিক কাফুর সম্পর্কে লেখো। এখানে উত্তর। মালিক কাফুর প্রথম জীবনে ছিলেন একজন কৃতদাস। পরবর্তীকালে যোগ্যতা ও দক্ষতা বলে তিনি আলাউদ্দিনের প্রধান সেনাপতি পদে উন্নীত হন। দাক্ষিণাত্য অভিযানের তিনি মূল নায়ক। আলাউদ্দিনের বৃদ্ধাবস্থায় কাফুর সকল ক্ষমতা কুক্ষিগত করেন। সুলতানের দেহরক্ষী বাহিনী শেষ পর্যন্ত তাকে হত্যা করে। পরের প্রশ্ন, আলাউদ্দিনের মতে কর্মচারীদের বিদ্রোহের কারণ কি? দেখে নিন উত্তর। 1 নম্বর কারণ, প্রজাদের ব্যক্তিগত সমস্যা সম্পর্কে সুলতানের উদাসীনতা। 2, অবাধ মদ্যপানের সুযোগ। 3, অভিজাতদের অবাধ মেলামেশা ও আত্মীয়তা। 4,
জনসাধারণের হাতে অধিক অর্থ সম্পদ সঞ্চিত হওয়ায় তাদের মনোবল বৃদ্ধি পাওয়া। এই ছিল কর্মচারীদের বিদ্রোহের কারণ। পরের প্রশ্ন, হাজি মৌলার বিদ্রোহ সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের জনৈক কর্মচারী হাজি মৌলা কোতোয়ালকে হত্যা করে লাল প্রাসাদ দখল করেন। রাজিয়ার বংশধরদের একজনকে সিংহাসনে বসিয়ে নিজ কর্তৃত্ব চালায় এবং উদার হস্তে বন্দিমুক্তি ও অর্থদান করে জনসমর্থনও আদায় করে। শেষ পর্যন্ত আলাউদ্দিন তাকে হত্যা করে বিদ্রোহ দমন করে। পরের প্রশ্ন দেখে নিই, আলাউদ্দিন চিতোর বিজয়ে আগ্রহী ছিলেন কেন, বা পদ্মিনী কাহিনী কি? প্রশ্ন কিন্তু ঘুরেও আসতে পারে। দেখে নিই উত্তর। মালিক মোহাম্মদ জয়সির পদ্মাপদ গ্রন্থ থেকে জানা যায়, মেবারের রানা রতন সিংহের পত্নী পদ্মাবতী ছিলেন অসামান্য সুন্দরী। তাকে লাভ করার জন্যই আলাউদ্দিন মেবার আক্রমণ করে বলে কেউ কেউ মনে করেন। যদিও ঐতিহাসিকদের মতে পদ্মাবত কাব্য রচিত হয় আলাউদ্দিনের মেবার জয়ের 250 বছর পর। তাছাড়া আমির খসরু বারুণীর রচনাতেও এর উল্লেখ নেই। ওই সময় মেবারের রাজধানী ছিল চিতোর, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নিই, কে কবে তুগলক বংশের প্রতিষ্ঠা করেন? দেখে নিই উত্তর। 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর পর আমির ওমরাহদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সুযোগে পাঞ্জাবের দিপালপুরের শাসনকর্তা গাজী মালিক 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে বসে তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। এর সময়কাল ছিল 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে, তার আসল নাম কি? তিনি কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন? দেখে নিন উত্তর। তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুগলক, তার আসল নাম জুনা খাঁ। তিনি 1325 থেকে 51 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পরের প্রশ্ন আসা যাক, মোহাম্মদ বিন তুগলকের 3টি ব্যর্থতা আলোচনা করো। দেখে নিই। মোহাম্মদ বিন তুগলক সৃজনশীলতা হওয়া সত্ত্বেও ধৈর্যহীনতা অস্থিরচিত্ততার জন্য তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়। পরিকল্পনাগুলি হল: 1. দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, 2. রাজধানীর স্থানান্তর, 3. প্রতীকী মুদ্রার প্রবর্তন, 4. খোরাসান ও ইরাক জয়ের পরিকল্পনা। পরের প্রশ্ন আসা যাক, মোহাম্মদ বিন তুগলকের দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি ও তার ফলাফল। দেখে নিন উত্তর। মোহাম্মদ আয় বৃদ্ধির উদ্দেশ্যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের রাজস্বের বহুগুণ বৃদ্ধি করেন। সেই বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কৃষকরা বর্ধিত কর দিতে অস্বীকার করলে রাজকর্মচারীদের অত্যাচারে কৃষকরা বনে জঙ্গলে পলায়ন করে। উক্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। মোহাম্মদ কৃষকদের প্রকৃত অবস্থা জানার পর কৃষকদের অন্ন, অর্থ, বীজ ও কৃষি ঋণদান রাজস্ব হ্রাসের ব্যবস্থা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলকের রাজধানীর স্থানান্তরের কারণ কি? দেখে নিন উত্তর। মোহাম্মদ বিন তুগলক দেবগিরি বা দৌলতাবাদে কেন্দ্রীয় অবস্থানের জন্য ও মঙ্গল আক্রমণের ভীতি মুক্ত হওয়ায় এবং শাসনকার্যের সুবিধার্থে রাজধানী দিল্লি হতে পরিবর্তন করেন। আধুনিক ঐতিহাসিকদের মতে দক্ষিণ ভারতের প্রত্যক্ষ শাসন স্থাপন ও ইসলামিক সংস্কৃতির বিস্তারের জন্য মোহাম্মদ রাজধানী দেবগিরিতে নিয়ে যান। ইবন বতুতার মতে মোহাম্মদের উদ্দেশ্য ছিল অভিজাতদের প্রভাব খর্ব করা। পরের প্রশ্ন দেখে নিই, মোহাম্মদ বিন তুগলক কেন তামা বা ব্রোঞ্জের প্রতীকী মুদ্রা প্রচলন করেন? দেখে নিন উত্তর। মোহাম্মদ কর্তৃক দান ধ্যান, যুদ্ধবিগ্রহ, মঙ্গলদের অর্থ দানের জন্য রাজকোষ শূন্য হলে তামা বা ব্রোঞ্জের প্রতীকী মুদ্রা প্রবর্তন করেন। এই যুগে সোনা বা রূপার মুদ্রা ছিল স্বাভাবিক, তবে সেই সময় বিশ্বব্যাপী রৌপ্য সংকট চলছিল, তাই বাধ্য হয়েই তামা বা ব্রোঞ্জের প্রতীকী মুদ্রা প্রচলন করেন। পরের প্রশ্ন দেখে নিই,
মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন, এর ফল কী হয়? উত্তর বলছি, 1328 থেকে 29 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা তারমাসিরিন ভারত আক্রমণ করে এবং দিল্লি পর্যন্ত অগ্রসর হলে মোহাম্মদ এদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করে প্রচুর অর্থের বিনিময়ে তিনি তাদের প্রত্যাবর্তন সমর্থন করেন। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলককে কি পাগলা রাজা বলা যুক্তিযুক্ত? দেখে নিন উত্তর। মোহাম্মদ বিন তুগলকের গৃহীত পরিকল্পনা বারবার ব্যর্থ হয়েছিল বলে ইবন বতুতা, বারুনী প্রমুখরা তাকে উন্মাদ বলে অভিহিত করেছেন। যদিও লেনপুল, ভার্দিনার সহ ঐতিহাসিকরা এর বিরোধিতা করে বলেন তার চিন্তা যুগের তুলনায় অগ্রবর্তী ছিল বলেই ব্যর্থ হয়। সুতরাং বিদ্যা, মানসিক উৎকর্ষতা, প্রতিভার দিক থেকে তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ নৃপতি বললে অত্যুক্তি হয় না। আমাদের আজকে শেষ প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলককে কি রক্তপিপাসু বলা যায়? দেখে নিন উত্তর। বারুনী ও ইবন বতুতার মতে প্রতিদিন সুলতানের রাজপ্রাসাদের সামনে একটি করে মৃতদেহ ছাল ছাড়ানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যেত। এর ভিত্তিতে ঐতিহাসিকরা এইরূপ অভিমত দিয়েছেন। আধুনিক ঐতিহাসিকরা এর বিরোধিতা করে বলেন সুলতান সামান্য অপরাধের জন্য অধিক শাস্তি প্রদান করে থাকেন। তো এই ছিল রক্তপিপাসু বলা যায় কিনা তার সপক্ষে এবং বিপক্ষে উত্তর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আগামীকাল আমরা এই মধ্যযুগের সুলতানি শাসনের ওপর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। তো ততক্ষণ দেখা হচ্ছে আগামীকাল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝখানে প্রচুর শেয়ার করে দিও। ধন্যবাদ।